ক্যাম্পাসে বসে আনমনে সিগারেট খাচ্ছিল সাকিব। প্রকৃতির রূপ তখন শান্ত, গরমের শেষ দিকে। গাছের পাতাগুলো মনে হয় থেমে আছে, বসে বসে আনমনে সিগারেট খাচ্ছিল আর প্রকৃতির রূপের মজা উপভোগ করছিল। ঠিক তখনই একটা গলার স্বর শুনতে পাই সাকিব। সিগারেটে একটা লম্বা টান দিয়ে মাথাটা উপর করতেই ঠাস ঠাস করে একটা থাপ্পড় বসে গেল সাকিবের গালে। হাত থেকে সিগারেটটা পড়ে যায় সাকিবের। সাকিব উঠে গিয়ে আবার সিগারেট হাতে নিল আর দাঁড়ালো। থাপ্পড়টা যে মেরেছে সে আর কেউ না, ভার্সিটির সিনিয়র আপু রিহা। তাই অতটা অবাক লাগেনি সাকিবের। ভার্সিটির সিনিয়র আপু আর অনেক ছেলের ক্রাশ, আর রাগী আর হবে নাই বা কেন, এত বড় ব্যবসায়ীর মেয়ে, এইটুকু তো থাকা আবশ্যক। ওই ছ্যামড়া, তুই জানিস না এটা ভার্সিটি? আর তখন থেকে এইভাবে বসে সিগারেট খাচ্ছিস কোন সাহসে? সরি। বলেই হাঁটা দিল আর চলে আসলো বাসায়। বাসায় এসে দিল লম্বা একটা ঘুম। কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারেনি সাকিব। উঠে দেখে 10টা বাজে। বিছানা ছেড়ে চলে গেল ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে বের হলো। তারপর একটা প্যান্ট আর টি শার্ট পরে বাসা থেকে বেরিয়ে চলে গেল সুমন মামার দোকানে। মামা একটা চা দেন আর একটা রয়্যাল নেক্সট দেন। তারপর মামার কাছ থেকে সিগারেটটা নিয়ে জ্বালালো আর পোড়াতে শুরু করলো নিজের অন্তর এবং ঠোঁট। মনের সুখে চা খাচ্ছে আর সিগারেটের ধোঁয়ায় কলিজা কালো করতেছে আর মনে মনে ভাবতেছে, রাতের শহর নাকি অনেক সুন্দর। আসলেই সত্যি কথাটা। এই ব্যস্ত শহরের নিষ্ঠুরতার প্রমাণ দেয় তা রাত্রিকালীন। তখন বোঝা যায় কংক্রিটের দুনিয়াটা কতটা ভয়ঙ্কর। চা আর সিগারেট শেষ করে বাসায় এসে পড়লো সাকিব আর গিটারটা নিয়ে ছাদে উঠলো। এক কোণে বসে মনের ভিতর গেঁথে রাখা সেই পুরনো সুরটা তুললো। এটা সাকিবের নিত্যদিনের কাজ। চট্টগ্রাম থেকে আসছে আজকে 8 দিন। বাবার রেখে যাওয়া ফ্ল্যাটে এসে উঠেছে। এত বড় একটা বাসা রেখে গেছেন সাকিবের জন্য, একার জন্য। কিছুক্ষণ বসে থেকে সাকিব উঠে চলে গেল ঘরে। গিয়ে দেখে রাত তখন 2টা। তাই সিগারেট একটা জ্বালিয়ে শুয়ে পড়ল। সিগারেট শেষ হতেই চোখ দুটো লাগলো। দেখতে দেখতে ঘুমের দেশে পাড়ি জমালো। সকালের রোদের আলোয় ঘুমটা ভাঙলো সাকিবের। উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা কাঁধে ঝুলালো। তারপর নিচে এসে একটা রিক্সা ডাক দিল আর রওনা হলো কাজের উদ্দেশ্যে। বাবার রেখে যাওয়া বাইকটা অনেক ধুলো জমে গেছে। নিয়ে বের হতে ইচ্ছা করে না সাকিবের। রিক্সার ভালো লাগে। ভার্সিটির গেটে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে একটা সিগারেট ধরিয়ে ভেতরে গেল। সাকিব আনমনে হাঁটছিল। ঠিক তখন কে যেন সাকিবের শার্টের কলার ধরে। উপরে তাকিয়ে দেখে 3 বর্ষের ছাত্র শিহাব, মানে বড় ভাই। কিরে, তোর সাহস তো কম না, আমাদের সামনে সিগারেট টানতে টানতে যাস? ভাই ছেড়ে দেন না প্লিজ। আমি একজন ভাঙা মরে যাওয়া গাছের মতো উদাস মানুষ। সালা রাখ তোর এসব আবেগী ডায়লগ বাজি, সিগারেট ফেল। সাকিব মনে মনে বলল। ধ্যাত, মেজাজটাই খারাপ করে দিল সকাল সকাল। সিগারেট নামিয়ে মাথা নিচু করে হাঁটা ধরলো। তাদের কথায় আর পাত্তা দিল না। পিছনে হয়তো অনেক ডেকেছে। হাঁটতে হাঁটতে এসে বসলো বট গাছের নিচে আর মনের সুখে সিগারেট টানতে লাগলো। হঠাৎ থেকে আবার রিহা আপু আসে। সাকিব দেখেও না দেখার ভান করলো। এই শালা উঠ, এদিকে তাকা। ওনার দিকে তাকালো। উঠে দাঁড়া। জি বলেন। তোকে না বারণ করেছি এখানে সিগারেট না খেতে? সরি। নাম কি তোর? সাকিব হাসান। কোন ইয়ার? প্রথম বর্ষ,
ম্যানেজমেন্ট। বাসা কই তোর? এত কিছু জানার প্রয়োজন নেই, আসি। এ বলেই হাঁটা ধরলো ক্লাসের দিকে, আর রিহা আপু এক দৃষ্টিতে তাকিয়ে আছে পিছন থেকে। ক্লাস একটা শেষ করে আবার বেরিয়ে চলে গেল বটগাছের নিচে। যখনই বসলো অমনি কে যেন হাত রাখে সাকিবের কাঁধে। সাকিব তাকাতেই দেখে রিহা আপু সাথে আরো দুইটা মেয়ে। এই তখন তুই এইভাবে চলে গেলি কেন? আমার ক্লাস ছিল তাই। তাহলে বাকি ক্লাস না করে বেরিয়ে আসলি কেন? সিগারেট খাবো তাই। থাপ্পড় কি আরেকটা খেতে চাস? মন চাইলে মারতে পারেন। তোকে কিন্তু এখন থাপ্পড় মারবো না, হাত পা ভেঙে ফেলবো একদম। অসুবিধা নাই। ঠিক তখন সাকিব গিয়ে ঢপাস করে মাটিতে পড়ে গেল। কেউ একজন পিছন থেকে লাথি মেরেছে। সাকিব নিজেকে কোনো মতে সামলে ঘুরে তাকায়। লাথিটা আর কেউ মারেনি, সেই বড় ভাইটা মানে শিহাব ভাই মেরেছে। তার সাথে আরো 4-5টা বন্ধু তার। এই, তুই ওর সাথে এইভাবে কথা বলে সাহস পাস কিভাবে? ওই, তোকে বলছি ওকে মারতে, তুই কেন এখানে আসলি? না, তখন থেকে দেখছি ও বেয়াদবি করেই চলেছে। আমার সামনে সিগারেট খায়, মুখে মুখে কথা বলে, আর এখন তোর সাথে তর্ক করছে। একে তো ওই থাম, যা তুই এখান থেকে, আমি দেখে নিচ্ছি, যা। উল্টো পাল্টা কিছু করলে বা বললে আমাকে একটা ডাক দিস সালা। আচ্ছা যা। তারপর শিহাব সেখান থেকে চলে যায় তার বন্ধুদের নিয়ে, আর সাকিব উঠে আগে একটা সিগারেট ধরায় আর টানতে টানতে গাছের নিচে গিয়ে বসে। রিহা ও তার বান্ধবীরা অবাক চোখে তাকিয়ে থাকে। মানুষ কতই না খারাপ, ক্ষমতার জোরে অন্যের সাথে খারাপ ব্যবহার করে। এই দুনিয়ায় ক্ষমতা ছাড়া কেউ ভালোভাবে থাকতেই পারে না। জোর যার মুল্লুক তার, কথাটা সত্য। সিগারেটে লম্বা টান দিচ্ছে আর সেই পুরনো অভিমানটার কথা ভাবছে। আমি তো কোনো দোষ করি নাই, তাহলে সে কেন এত বড় একটা শাস্তি দিল আমাকে? মানুষ বড়ই অদ্ভুত। হাজারটা স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দেখিয়ে পরে হাত ছেড়ে দিয়ে চলে যায়। একটাবারও ভাবে না স্বপ্ন দেখা মানুষটার কি হবে। ওই, রিহা আপুর ডাকেই হুঁশ ফিরে সাকিবের। ওনার দিকে তাকাতেই দেখে উনি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন সাকিবের দিকে। মনে হয় চোখ দুটো দিয়েই গিলে ফেল। কি রে, তোকে কতক্ষণ ধরে ডাকতেছি, কোন ধ্যানে ছিলি রে? হ্যাঁ, বলেন কি বলবেন? তোর বাসা কোথায়? জেনে কি করবেন? যেটা জিজ্ঞেস করছি সেটা বল। সাভার। ফ্যামিলির সাথে থাকিস নাকি? না, একা। একা মানে? তোর বাবা মা কই থাকে? দূরে কোথাও, যেখান থেকে আসা সম্ভব না। কথাটা শুনে রিহা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর কি ভেবে যেন তার বান্ধবীদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর সাকিবের পাশে এসে বসে। সাকিব তখনও মনের সুখে সিগারেট খাচ্ছে। পড়াশোনার খরচ চালাস কিভাবে? বাবা রেখে গেছিল, ওইগুলো দিয়েই হয়ে যায়। আগেও কি এখানে থাকতি? না, চট্টগ্রাম। ও, তোর পরিচিত কেউ নেই এখানে? না। তুই একা চলিস কিভাবে? অভ্যাস হয়ে গেছে। তুই শালা একটা বোরিং মানুষ, যা জিগাই তারই উত্তর দেস। শালা কথা বলতে কি লজ্জা লাগে না? ভালো লাগে না, আসি। এ বলেই সেখান থেকে উঠে চলে আসলো সাকিব, আর রিক্সা একটা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। শহরটা কেমন যেন চঞ্চল চুড়ুইয়ের মতো। দিন হলে কত রকমের কত কিছু দেখা যায়, আর রাত হলে একেবারে নীরব পথিকের মতো হয়ে যায়। বাসার সামনে রিক্সা দাঁড়াতেই নেমে ভাড়া মিটিয়ে ভিতরে চলে গেল, আর আবার শরীরটা এলিয়ে দিল বিছানার উপর। হঠাৎ যেন সারা রাজ্যের ঘুম সব এসে সাকিবের চোখে হানা দেয়। ঘুম ভাঙে ফোনের শব্দে। ঘুম ঘুম ভাবে সাকিব রীতিমতো অনেকটা অবাক হয়, কারণ সাকিবকে ফোন করার মতো কেউই নাই। এরই মধ্যে দুবার রিং হয়ে কেটে যায়। তৃতীয়বার রিং হতেই সাকিব ফোনটা হাতে নিয়ে রিসিভ করে। হ্যালো।
কে বলতেছেন? ফোন রিসিভ করতে এত সময় লাগে কেন তোর? কণ্ঠ শুনে সাকিব বুঝতে পারল এটা কেউ না, রিহা আপু। ঘুমেছিলাম। আর আপনি আমার নাম্বার কই পাইলেন? সেটা তোর জানার দরকার নেই। কয়টা বাজে দেখছস? পরে পরে ঘুমাচ্ছিস যে। ঘড়ির দিকে তাকাতেই সাকিব দেখে রাত 9টা বেজে গেছে। শালা আর কি ঘুমটা না দিলাম। আচ্ছা, ফোন কেন করছেন? খাওয়া দাওয়া করছস? না, কেন? কয়টা বাজে? এখনো খাস নাই কেন? খেতে মন চায় না, রাখি। ফোন রাখবি তো তোর কপালে দুঃখ আছে। তোর বাসায় গিয়ে তোরে পিটাবো, মনে রাখিস। শালার কি মেরে বাবা, আমাকে নাকি আমার বাসায় এসে পেটাবে? থাক, তার চেয়ে ভালো কি বলে শুনি। আচ্ছা বলেন, কি বলবেন? শোন, এখন সুন্দর করে ফ্রেশ হয়ে তোর বাসার নিচে আয়, আর তাও 10 মিনিটের মধ্যে। মানে নিচে কেন যাব? আমি আছি, তাড়াতাড়ি আয়। কিন। সাকিব কিছু বলার আগেই কল কেটে দিল আর সাকিব বলতে লাগলো, যা বাবা, কেটে দিল। এ কি, এই মেয়ে আমার বাসার নিচে করে কি? এমনিতে তো কলেজে শান্তি দেয় না, এখন আবার বাসায়ও। আর ও আমার বাসা চিনলো কিভাবে? এসব পরে ভাববো, আগে নিচে যাই। সাথে সাথে ফ্রেশ হয়ে নিচে চলে গেল সাকিব। গিয়ে দেখে হাতে কি যেন একটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যেতেই, কিরে, এতক্ষণ লাগে আসতে? এখানে কেন আসছেন? তুই ভার্সিটি এসেই মনে হয় ঘুমাইছস, তাই না? জি। গাধা। আচ্ছা এই নে, এটা কি? এখানে তোর জন্য খাবার নিয়ে এসেছি। কথাটা শুনে সাকিব তো আসমান থেকে পড়লো। আর সাকিব ভাবতে লাগলো, আমার জন্য নাকি খাবার নিয়ে এসেছে? এটা কিভাবে হতে পারে? কেনই বা হইছে? ঠিক তখনই সাকিবের মাথায় একটা চাটি পড়ে। সাকিব তাকাতেই রিহা আপু বলে, ওই হারামজাদা, কই চলে গেছস আবার? কোথাও না। নে ধর এটা। না, লাগবে না। থাপড়ামো, ধর এটা। এক প্রকার জোর করে দিয়ে চলে গেল। সাকিব তো থ হয়ে দাঁড়িয়েই রইলো আর বলতে লাগলো, শালার চেনা নাই জানা নাই, আমার জন্য খাবার নিয়ে আসছে। বক্সটা হাতে নিয়ে গেল সুমন মামার দোকানে। গিয়ে একটা চা আর একটা সিগারেট নিল। চা খাচ্ছে আর সিগারেটের ধোঁয়া ছড়াইতেছে। সিগারেটে যে প্রকার শান্তিটা আছে তা অন্য কোনো কিছুতে নেই। সিগারেটটাকে হয়তো অনেকেই দেখতে পারে না, তবে সেটার আসল মজা তারাই জানে যারা এটা মনের সুখে টানে। এই রঙের দুনিয়ায় সবাই নিজেদের রং বদলালেও চা এবং সিগারেট কখনোই তাদের রং বদলায় না, শেষ হওয়া পর্যন্ত। চা শেষ করে আরেক প্যাকেট সিগারেট নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো সাকিব। বাসায় এসে বক্সটা ডাইনিং টেবিলের উপর রেখে গেল রুমে। বিছানায় বসতেই পেটে বাজ পড়তে শুরু করে সাকিবের। প্রচুর খিদে লেগে গেছে বুঝতে পারলো সাকিব, কারণ সেই দুপুর থেকে এখনো পেটে কিচ্ছু পড়েনি। তাই উঠে চলে গেল ডাইনিং টেবিলে। সাকিব অবশ্য আজ রান্না করেনি, তাই কি আর করার, রিহা আপুর দেওয়া বক্সটা খুলল। আহ, কি সুন্দর গন্ধ খাবারের। বক্স খুলতেই দেখলো খাসির ভুনা আর পোলাও। একে তো প্রিয় খাবার, তার উপর আবার খিদে, তাই আর সাকিব অপেক্ষা না করে শুরু করলো খাওয়া। খেয়ে দিয়ে সিগারেটের প্যাকেট নিয়ে চলে আসলো রুমের ব্যালকনিতে। একটি টি টেবিলে আর একটা জয়েন্ট সোফা রাখা আছে সেখানে। আগে সাকিবের আব্বু বসে এখানে কফি আর সিগারেট খেত, গিয়ে বসলো সোফায়। তারপর সিগারেট জ্বালিয়ে টানতে লাগলো। রাত 12টার দিকে প্যাকেটটা শেষ করে রুমে এসে শুয়ে পড়লো। আর তখনই ফোনটা আবার বেজে ওঠে। স্ক্রিনে তাকাতেই দেখলো সেই নম্বরটা, মানে রিহা আপু। রিসিভ করলো না সাকিব। আবার ফোন আসে, এবার বিরক্তি নিয়ে রিসিভ করলো। ওই শালা বাদর, এতক্ষণ লাগে একটা ফোন রিসিভ করতে? ব্যস্ত ছিলাম। খাইছস? হুম। রান্নাটা কেমন হয়েছে রে? আপনার আম্মুকে ধন্যবাদ জানিয়ে দিয়েন আমার পক্ষ থেকে, ভালোই হয়েছে। হা দারাম, আম্মু না, আমি রান্না করছি। কুত্তা। ও, আপনি রাত্রেও জানেন? বাহ। কেন, না পারার কি আছে? না, কিছু না, রাখি।
কেন? কথা বললে কি হয় রে? রাকি, ঘুম যাব, বাই। এ বলে ফোন রেখে দেয় সাকিব আর বলতে লাগলো, শালার এই মেয়েটা দেখে আমার পিছুই ছাড়ছে না। উফ, প্যারা একটা। বলেই সাকিব ঘুমিয়ে পড়ল। আর কিছুক্ষণ পর ঘুমের রাজে পা বাড়িয়ে দিল। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙে সাকিবের। সাকিব ফোনটা হাতে নিল আর দেখতে পেল রিহা কল দিছে। সেটা দেখে সাকিব বলল, হ্যাঁ, ওই প্যারাটাই কল করছে। ধুর। ফোনটা বিছানায় রেখে চলে গেল ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে এসে কাঁধে ব্যাগটা নিয়ে ফোনটা নিল আর দেখতে পেল বাপরে, 9টা কল। না জানি আজকে কি করে ভার্সিটিতে গেলে যে রাগ, তার উপর আবার ফোনও রিসিভ করি নাই। আল্লাহ জানে কি হয়। এসব ভাবতে ভাবতে বেরিয়ে একটা রিক্সা নিল এবং চলে গেল ভার্সিটির দিকে। গেটে নেমে ভাড়া দিয়ে পিছনে ঘুরতেই দেখলো রিহা সামনে দাঁড়িয়ে আর রাগী চোখে তাকিয়ে আছে। ওই হাদারাম, ফোন কেন রিসিভ করছিলি না? না মানে ওই কি ওই? হ্যাঁ, না মানে ওয়াশরুমে ছিলাম। একটা থাপ্পড় দিয়ে গালের সবগুলো দাঁত ফেলে দিব, হারাম জাদা। রিহার ধমক খেয়ে সাকিব আর কোনো কথা বলল না। দেখ, মোডটাই নষ্ট করে দিল। যা শালা, আজ আর ক্লাস করব না। তাই আর ক্লাসের দিকে না গিয়ে চায়ের দোকানে গিয়ে বসলো এবং দোকানিকে বলল একটা সিগারেট দিতে এবং আরেকটা চা বানাতে। তারপর চা আর সিগারেট খেয়ে বসে বসে পুরনো কথা ভাবতেছে। খাওয়াই শেষ করেই যেই উঠে পিছনে ঘুরলো অমনি দেখতে পেল রিহা দাঁড়ায় আছে। কিরে, তুই সেখান থেকে ক্লাসে না গিয়ে এখানে আসলি কেন? আজ ক্লাস করতে ইচ্ছে করছে না তাই। তাহলে এইদিকে আয়। কোথায়? আয় না, এত কথা কেন বলস? সাকিব আর কিছু না বলে ওনার পিছন পিছন গেল। দেখলো উনি একটা রিকশায় উঠে সাকিবকে উঠতে বলে। কিরে উঠ। না, আমি যাব না। ওই চুপচাপ উঠবি নাকি নেমে থাপড়াবো? ইচ্ছা না থাকা সত্ত্বেও গিয়ে উঠে বসলো। না হলে কখন যে আবার মেরে বসবে কে জানে। রিকশায় সাকিব একটু চেপে বসছিল, তা দেখে রিহা বলে, পড়ে যাবি, আরো আয়। কিছু হবে না। এদিকে আয়। এই বলেই রিহা তার দিকে টান দেয়। সাকিব একেবারে ওনার সাথে লেগে বসে। মেয়েটা কিন্তু যথেষ্ট সুন্দরী, দুধে আলতার মতো শরীর, ব্রাউন খোপা চুল, চোখের চাহনি যে কাউকে তার প্রেমে ফেলবে, তার উপর ঠোঁটের মাঝ বরাবর তিল, পুরোটাই মায়া ভরা এক পরী। রিক্সা করে দুজন একটা পার্কের সামনে এসে নামলো। তারপর পার্কের ভিতরে গেল এবং একটা বেঞ্চে গিয়ে বসলো। সাকিব পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায়, তখনই রিহা বলে ওঠে, এসব ছাইপাশ খেতে ইচ্ছে করে কিভাবে? আপনি বুঝবেন না। আচ্ছা, তুই এমন একঘেয়ে ভাবে চলিস কেন? না কারোর সাথে কথা বলস, না একটু ভালোভাবে চলাফেরা করস। এমনি ভালো লাগে না কিছুই। কেন? যখন ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিব তখন বাবা মারা যায়। তার 3 দিন পর মাও চলে যায় বাবার সাথে। আমি একমাত্র ছেলে ছিলাম, অনেক আদরের ছিলাম। কিন্তু বাবার হঠাৎ স্ট্রোকের কারণে ওনার মৃত্যু হয়। আর সেটার শখ মা নিতে না পেরে উনিও চলে যায় আর আমাকে একা করে রেখে যায়। অনেকটা ভেঙে পড়েছিলাম, তবে ভাবছিলাম আমার কইলজাটাকে নিয়ে একটু ভালো হয়ে সুন্দর একটা জীবন কাটাবো, কিন্তু তাও হতে দিল না। সেও আরেকজনকে বিয়ে করে অস্ট্রেলিয়া চলে যায়। বাবা মার মৃত্যু, মনের মানুষটার ছেড়ে চলে যাওয়া, সব মিলিয়ে আমি এমন এক অবস্থায় ছিলাম যা ভেবে নিছিলাম যে আত্মহত্যা করব, কিন্তু পরে আমার বন্ধু সজীবের কারণে সেটাও হলো না। পরে সজীব আমাকে বুঝিয়ে ঢাকা পাঠিয়ে দেয় ভার্সিটিতে পড়াশোনা করতে। আর সে বাবার কোম্পানি দেখতে 3 মাসের জন্য মালয়েশিয়া যায়। এসব বলেই সাকিব দেখলো সিগারেট প্রায় শেষের দিকে, তাই সেটা ফেলে দিয়ে আরেকটা জ্বালালো। আর দেখলাম রিহা সব শুনে চুপ হয়ে বসে আছেন। আচ্ছা, তোর ভালোবাসার মানুষটার নাম কি ছিল? ঈশিতা। ও,
আর তোর বাবার বিজনেস তুই না দেখে তোর বন্ধুকে দেখতে দিলি যে? ও আমার সাথে একদম ছোটবেলা থেকেই আমাদের বাসায় কাজ করত আর পাশাপাশি পড়াশোনা করত। তবে আমি তাকে সবসময় ভাইই ভেবে এসেছি। ও, তারপর? তারপর আর কি, আমি ঢাকায় এসেছি। হুম। তারপর দুজন অনেকক্ষণ চুপ করে বসেছিল। হঠাৎ করে রিহা বলে উঠলেন, ওই যা, বাদাম নিয়ে আয়। আমি হুম, যা। কি আর করা, ইচ্ছা না থাকা সত্ত্বেও সাকিব যেতে লাগলো আর বলতে লাগলো, শালার খুব ভালো প্যারাই তো দিচ্ছে দেখি। কেন যে আসলাম এখানে পড়তে, তার চেয়ে চট্টগ্রাম অনেক ভালোই ছিল। ধ্যাত। বাদাম নিয়ে সাকিব রিহার কাছে গেল। এই নিন আপনার বাদাম। থ্যাংক ইউ। হুম। এই নে, তুইও খা। না আমি খাবো না, আপনি খান। ওকে। আচ্ছা, তোর সাথে ঈশিতার রিলেশন কতদিনের ছিল? 3 বছর। ও, তো একবারও তোর কথা ভাবে নাই? বিয়ে করে ফেলছে? বাবা মারা যাওয়ার পর ভাবছে হয়তো আমি তাকে সুখী রাখতে পারবো না, তাই চলে গেছে। হুম। আচ্ছা শোন না, বলেন। আমার ফ্রেন্ড হবি? দরকার নাই। আপনি সিনিয়র। সিনিয়র হয়েছি তো কি হয়েছে, কর না ফ্রেন্ডশিপ। দরকার নাই, একা অনেক ভালো আছি। সাকিব কথাটা বলার সাথে সাথে রিহার শার্টের কলার ধরে সাকিবকে তার মুখের সামনে নিয়ে চলে যায় আর বলে, শালা হাড্ডি ভেঙে ফেলবো একদম। আজ থেকে তুই আমার আর আমি তোর ফ্রেন্ড, কথাটা যাতে মাথায় থাকে। সাকিব কিছুই বলল না, কারণ এখন কিছু বললে হয়তো আরো রেগে যাবে। তখন না জানি কি করে, তাই চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর রিহা আবার বলে ওঠে, আচ্ছা চল যাওয়া যাক। হুম। তারপর দুজন সেখান থেকে উঠে আবার একটা রিক্সা নিল এবং রওনা হলো বাসার উদ্দেশ্যে। যাওয়ার সময় সাকিব একটা কথাও বলেনি। রিহা তো কথা বলেই যাচ্ছে, থামার কোনো নামগন্ধই নেই। বলছে তো বলেই যাচ্ছে। সাকিব শুধু শুনতেছে আর হুম হুম করতেছে। রিক্সা সাকিবের বাসার সামনে আসতেই সাকিব নেমে পড়ে, আর যেই ভাড়া দিতে যাবে অমনি আবার রেগে গিয়ে বলতে লাগলো, ওই কুত্তা, তোরে বলছি ভাড়া দিতে, যা তুই। আমি অন্যের কাছ থেকে কিছু আশা করি না। থাপ্পড় দিব, সোজা যা। কি আর করা, তাই চুপচাপ হেঁটে চলে যায় সাকিব নিজের ফ্ল্যাটের দিকে আর বলতে থাকে, শালারে কোন ঝামেলা গলায় পড়লো আবার আল্লাহ জানে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়লো। ভালো লাগছে না, ভালো লাগছে না কিছু সাকিবের। হঠাৎ করে ফোন বেজে ওঠে। সাকিবের বুঝতে বাকি রইল না কে ফোন দিছে, তাই আর স্ক্রিনে না তাকিয়ে সোজা রিসিভ করে কানে ধরলো আর বলতে লাগলো, হ্যাঁ বলেন, আবার কেন ফোন করছেন? কিছুক্ষণ আগেই তো রিক্সা করে দুজন আসলাম, যেতে না যেতেই আবার ফোন। কিরে মামা, হঠাৎ কার সাথে রিক্সা করে ঘুরতেছস? পড়াশোনা করতে গিয়ে কি মেয়ে নিয়ে ঘুরছস নাকি? এই রে, এ তো সজীব। ও হঠাৎ এ সময় ফোন করবে তা কল্পনাও করিনি। যা শালা। না রে মামা, আসলে আরে তোর আসল নকল বাদ দে, ভাবির নাম বল। দূর শালা, তেমন কিছুই না। তা হঠাৎ এ সময় ফোন করলি যে? মামা, আমি ঢাকা এয়ারপোর্টে, তুই কোথায়? এয়ারপোর্টে মানে? তুই দেশে ফিরলি কখন? আর আসবি যখন একটা ফোনও তো করলি না। আরে রিল্যাক্স, আমি ভাবছি তোকে সারপ্রাইজ দিব, কিন্তু উল্টো আমি সারপ্রাইজ হয়ে গেলাম। আরে বললাম না তেমন কিছু না। আচ্ছা এখন কই আসোস? আমি গাড়িতে বাসার দিকে আসতেছি। ওকে, আয়, তারপর কথা বলবো। ওকে। ফোনটা রেখে উঠে বসলো আর কিচেনে গেল সজীবের জন্য খাবার বানাতে। রান্না করা শেষ হতেই কলিং বেলের আওয়াজ শুনতে পেল। সাকিব বসলো, এসে গেছে। তাই গিয়ে দরজা খুলতেই দেখে সজীব দাঁড়িয়ে আছে। ও সাকিবকে দেখেই জড়িয়ে ধরলো। কেমন আছো ভাই আমার? এই তো ভালো, তুই কেমন আসোস? আছি আলহামদুলিল্লাহ। তা দাঁড়িয়ে থাকবো? আরে না, ভেতরে আয়। হুম। কই আসো। আসো মানে? আর কে এসেছে?
বললাম না একটা সারপ্রাইজ। কিন্তু কে? আসো না। এটা বলতেই তার পেছন থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। দেখে সাকিব রীতিমতো অনেকটা অবাক হলো আর ভাবতে লাগলো, এ এখানে কি করে আসতে পারে? আর সজীবের সাথেই বা কেন? কি রে সজীব, তুই রিমিকে কই পাইলি? আর ও তোর সাথে কেন? আগে ভেতরে চলো, তারপর সব বলছি। আয়। তারপর সবাই ভিতরে গিয়ে সোফায় বসলো সবাই। সাকিব আবার উঠে গিয়ে সবার জন্য হালকা নাস্তা নিয়ে আসলো। সবাই চা খাচ্ছে আর সজীব রিমিকে বলছে, কেমন লাগলো বাসা? খুব সুন্দর। কি রে সজীব, বললি না তো? আসলে বন্ধু রিমিকে পেয়েছে মালয়েশিয়াতে। সেখানে ওর একটা ফুফাতো ভাইয়ের সাথে নাকি ওর বিয়ে ঠিক হয়েছে, তাই তাকে নিয়ে দেশে চলে আসছি। রিমি আর সজীব সেই ইন্টারমিডিয়েট থেকে দুজন দুজনকে ভালোবাসে। মাঝখানে রিমির বিয়ে ঠিক হয়ে যাওয়াতে তাকে তার পরিবার মালয়েশিয়া নিয়ে চলে যায়। তাই তো বলি যে হঠাৎ করে দেশে কেন আসলি। যাই হোক, ভালো করেছিস। দুজন বিয়ে করে এখানে থেকে যাবি আর কি। আর আমি আরেকটা রুম ভাড়া নিয়ে নিব। না ভাইয়া, দরকার নেই, আপনিও থাকবেন সাথে। এটা হয় না, কারণ এক ফ্ল্যাটে দুই ছেলে এক মেয়ে থাকলে মানুষ নানান রকম কথা বলবে। তার চেয়ে ভালো আমি আলাদা থাকবো। না বন্ধু, তুই কোথাও যাবি না, এখানে থাকবি। আর ওকে এখন বিয়ে করব না, তুই যখন বিয়ে করবি তখন একসাথে করব, তার আগে না। এটা কেমন কথা? চুপ একদম, আর কোনো কথা না, এখানেই থাকবি আর একসাথেই বিয়ে করব। কি আর করার, সাকিব জানে সজীব কখনো সাকিবকে ছাড়া কিছু করে না, তাই তাকে এতটা ভালোবাসে আর নিজের ভাইয়ের চেয়েও বেশি দেখতে পারে। তারপর সবাই এটা সেটা নিয়ে আড্ডা দিতে দিতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলো না। তখন হঠাৎ বাসার কলিং বেল বেজে ওঠে আর সাকিব ভাবতে লাগে, এই সময় আবার কে আসবে? রাত তখন 9:30। এই অসময় তো কেউ নেই আমার এখানে আসার মতো। তখন রিমি বলে ওঠে, ভাইয়া, আপনি কি দরজা খুলুন, আমি টেবিলে খাবার দিচ্ছি, আর তুমি কি ফ্রেশ হয়ে নাও, যাও। তাই আর কেউ কিছু না বলে সজীব তার রুমে চলে গেল। রিমি রান্নাঘরে গেল আর সাকিব দরজা খুলতে গেল। দরজা খুলতেই সাকিব আকাশ থেকে পড়লো, আবার বিড়বিড় করে বলতে লাগলো, রিহা আপু একেবারে বাসায় চলে এলেন, আর তাও এত রাতে। ওই হারামজাদা, তোর মোবাইল কই? আর এতক্ষণ লাগে দরজা খুলতে? আপনি এই সময়ে আমার বাসায় করেন কি? কেউ দেখলে অনেক খারাপ ভাববে। একদম চুপ, তুই ফোন ধরতেছিস না দেখেই আমি এখানে আসছি। যা শালা, ভুলেই গেছিলাম ফোন যে আমার রুমে রেখে আসছি। শর্ট দেখি। এই বলেই রিহা সাকিবকে ঠেলে রুমে ঢুকে গেলেন আর ভিতরে ঢুকেই সবার আগে রিমির সামনাসামনি হয়ে পড়ে। সাকিব বুঝতে পারলো এটা দেখার জন্য রিহা একেবারে প্রস্তুত ছিল না, যার জন্য রিহা একবার সাকিবের দিকে আর একবার রিমির দিকে তাকাচ্ছেন। আর সাকিব বলতে লাগলেন, না জানি আজকে কি হয়। কি ব্যাপার সাকিব, মেয়েটাকে? ও হচ্ছে, সত্যি করে বলবা কিন্তু। সাকিব শুনেই পুরো থ হয়ে গেল। তুই থেকে সোজা তুমি। ও হচ্ছে রিমি, আমার ভাই সজীবের গার্লফ্রেন্ড। সত্যি নাকি অন্য কিছু? আর সজীবী বা কোথায়? কে রে আমাকে খুঁজতেছে? তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে কথাটা বলে সজীব। আর সজীবের কণ্ঠ শুনে রিহা আপুও সেদিকে তাকায়। আপনি সজীব? হ্যাঁ, কিন্তু কেন? উনি আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি রিহা। কোন রিহা? ঠিক ঠিক চিনলাম না তো। আমাকে আপনি চিনবেন না। এই সাকিব, কে রে উনি? দোস্ত, উনি তোরে বললাম যে তখন আমার ভার্সিটির একটা সিনিয়র আপুর ব্যাপারে, ইনি হলেন সেই। ও, এতক্ষণে চিনলাম। তা এত রাতে এখানে করেন কি? আসলে আমি এসেছিলাম ওর জন্য খাবার নিয়ে। কুত্তাটা জানি খাবার রান্না করে না সহজে, সারাদিন চা আর ছাইপাশ নিয়েই পড়ে থাকে। তো এখানে এসে রিমিকে দেখে পুরোই অবাক হয়ে যাই। ও, এই ব্যাপার। আসলে আমি আর রিমি মালয়েশিয়া থেকে আসছি কিছুক্ষণ আগে। আপনার বিষয়ে সব বলছে সাকিব আমাকে, আজকে দেখলাম। তা দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। এই, এখন কোনো বসাবসি হচ্ছে না, সবাই খাবার টেবিলে চলো। আপনিও চলুন, জানি এখনো খান নাই। সাকিব রিহাকে উদ্দেশ্য করে বলল, তুমি কিভাবে জানো যে এখনো খাই নাই?
সবই জানি, আসেন। হুম। তারপর সবাই গেল খাবার টেবিলে। গিয়ে বসতেই রিমি সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। তারপর সেও নিয়ে খেতে বসলো। আর এদিকে রিহা মনে মনে ভাবছে, শালা খচ্চর বাদর হাদারাম সব বুঝে, কিন্তু এটা বোঝে না যে এই তাকে চাই, তাকে ভালোবাসি। আস্ত একটা গাধা। খাওয়া দাওয়া শেষ করে সবাই এসে সোফায় বসলো। রাত তখন 11টা বাজে। সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে। হঠাৎ সাকিবের চোখ যায় রিহার দিকে, আর সাকিব ভাবতে থাকে, কি অপরূপ একটা চেহারা, অসম্ভব মায়াতে ঘেরা। কথা বলার সময় তার ঠোঁট দুটোর নাড়াচাড়া দেখে ইচ্ছে করছে এখনই গিয়ে সেগুলো দখলে নেই, কিন্তু অনুমতি নেই। রেশমি কালো চুলের আড়ালে লুকিয়ে থাকা ঘাড় আমাকে উকি দিচ্ছিল, যেন বলছে এসে একটা ভালোবাসা দিয়ে যাই। তখনই কারো দড়ির শব্দে ধ্যানটা ভেঙে যায় সাকিবের। কিরে মামা, এভাবে তাকিয়ে আছিস কেন? কই না, আমি তো। থাক, বাদ দে। হুম। আচ্ছা, সারা রাত কি এভাবে বসে গল্প করবে নাকি? ঘুমাতেও যাবে? সময় তো অনেক হলো। সাকিব ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা বাজে। কিরে, 12টা বাজতেছে? হুম, আড্ডায় ছিলাম তাই খেয়াল করিনি। তা বাসায় যাবেন না? ওই শালা পাগল তুই, এত রাতে বাসায় কিভাবে যাবে? সেটাই তো ভালো, এইটাই। উনি এখানে আজকে থেকে যাক। ওনার অসুবিধা না হলে আমি মানা করব না, বাকিটা উনিই জানে। আপু, আপনার কোনো অসুবিধা হবে নাকি? না, অসুবিধা কিসের? আচ্ছা তাহলে যা, যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়, আর তুই ওনাকে ওনার রুমটা দেখিয়ে দে। হুম। তারপর রিমি আর সুজিব তাদের রুমে চলে যায়, আর সাকিব রিহাকে সাকিবের পাশের রুমটা মানে গেস্ট রুমটা দেখিয়ে দিল। রিহা ভেতরে চলে গেলে সাকিবও তার রুমে চলে এলো। শুয়ে শুয়ে ভাবছিল সাকিব, রিহা আপু আসলে মায়া লাগানোর মতো একজন মেয়ে, যে কেউ তার প্রেমে পড়ে যাবে। আমার কত খেয়াল রাখে। উনি কি আমাকে ভালো টালো বাসে নাকি? না না, তা কি করে হয়? ওনার বাবা অনেক বড় ব্যবসায়ী, আর আমি এতিম, কখনোই ভালোবাসবে না। ধুর, এসব কেন ভাবছি, একা অনেক ভালোই আছি। ঘুমটা আসছিল না সাকিবের, সেই জন্য গিটারটা নিয়ে বেলকনিতে এসে বসে, আর আস্তে আস্তে গিটারে আয়ুব বাচ্চু স্যারের সেই চিরচেনা গানের সুরটা তুলল এবং ধীর গলায় গান গাইতে লাগলো। সেই তুমি কেন এত অচেনা হলে। একের পর এক সিগারেট খাচ্ছে আর গান গাইতেছে। সাজানো মনটা অন্যরকম লাগছে, নিজেকে খুব একা মনে হচ্ছিল সাকিবের। অপরদিকে সাকিবের রুমের পাশের রুম মানে যে রুমে রিহা আছে, সেই রুমে সাকিবের ব্যালকনি বরাবর একটা জানালা আছে। সেখানে কান পেতে বসে চোখ দুটো বন্ধ করে খুব ধীরে শান্তভাবে সাকিবের গান শুনছে রিহা। রাত 2টা পর্যন্ত সেখান থেকে তারপর রুমে এসে শুয়ে পড়লো। সারা রাজ্যের ঘুম এসে জড়ো হলো সাকিবের চোখে। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে সাকিবের। চোখ এসে রোদ এসে সোজা মুখে পড়ছিল। হঠাৎ সাকিব বুকের উপর ভারী কিছু অনুভব করলো। মনে হলো কিছু একটা সাকিবের বুকের উপর আছে। চোখ দুটো ভালোভাবে মেলে দেখতেই বিশাল বড় একটা শক খেলো সাকিব, আর বলতে লাগলো, রিহা আপু এখানে কি করে এলেন? আর এভাবে আমার উপর শুয়ে আমাকে জড়িয়ে ধরে আছেনই বা কেন? এই রিহা আপু, এই যে উঠুন। আরে আপনি আমার রুমে না থেকে এখানে কি করছেন? আরে উঠুন। আরে চুপ কর তো, আর একটু ঘুমাবো। আরে কি আর একটু ঘুমাবেন? উঠুন বলছি। তারপর রিহা চোখ মেলে সাকিবকে দেখি লজ্জায় মুখ লাল করে উঠে বসেন। এটা কোন ধরনের পাগলামি শুনি?
একদম চুপ, আমার ইচ্ছা। এভাবেই রিহা উঠে রুম থেকে চলে গেলেন। সাকিব তো কিছুই বুঝে হাবলার সাকিব তো কিছু না বুঝেই হাবলার মতো বসে রয়েছে। কি হলো এটা? তবে সত্যি কথা বলতে আমারও অনেক ভালো লাগে। এগুলো ভাবছে সাকিব, আর কিছু না ভেবে সাকিব উঠে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে সজীব বসে আছে সাকিবের রুমে আর মুচকি মুচকি হাসছে। কিরে তুই এখানে? আর এইভাবে হাসছিস কেন রে? মামা, এটা কিন্তু ভালো করলি না তুই। আমি না তোর ভাই? তুই আমাকে এত বড় একটা কথা না বলে থাকতে পারলি? অদ্ভুত, আমি তোকে আবার কি না বলে থেকেছি? শালা, তুই যে রিহার সাথে প্রেম করছিস সেটা আমাকে বললে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি? শালা মাথা ফাটিয়ে ফেলবো তোর। কি সব আজে বাজে কথা বলছো? কেন? কি আবার খারাপ বললাম? কাল রাতে তুই রিহাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাসনি? ওর কথা শুনে সাকিব তো পুরাই হাবা হয়ে আছে আর মনে মনে বলতেছে, এ শালা জানলো কিভাবে? রিহা আপু কাল রাতে আমার রুমে ছিল। না না, ওর ভুল ভাঙাতে হবে। ওই শালা কি উল্টাপাল্টা বলস? হ্যাঁ, উনি নিচ থেকে আমার রুমে এসেছে, আমি ওনাকে সকালে দেখি। আর এটা বল যে তুই কিভাবে জানলি? কিভাবে মানে? রিহা তোর রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখি রিমির সামনে গিয়ে পড়ে। তারপর তারা কি যেন কথা বলে, যেটা শুনে রিমি হাঁ হয়ে যায়। আর তোর সিনিয়র আপু লজ্জায় তার রুমে ঢুকে পড়ে। সজীবের এমন কথা শুনে সাকিব মনে মনে বলতে লাগলো, আমি তো শেষ। এখন আমার কি হবে? এই ফাজিল মেয়েটা আমার ইজ্জতের ফালুদা বানিয়ে ফেলেছে। এখন রিমিকে কি করে মুখ দেখাবো? লজ্জায় তো যেতেও পারবো না। আল্লাহ জানে কি কি বলছে। হে খোদা, দড়ি ফেলো, এখনই উঠে পড়বো। না, তার চেয়ে ভালো একটা গামছা গলায় পেঁচিয়ে কলা গাছের সাথে ফাঁসি খাই। কিরে সাকিব, কি ভাবছিস? আর এমন উদ্ভট ফেস রিয়াকশন কেন দিচ্ছিস? চুপ শালা, এদিকে আমার মান সম্মান কিছুই নেই, আর এ শালা ঠাট্টা নিয়ে পড়েছে। হ্যাঁ, বললেই তো পারতি যে তুই ওনাকে ভালোবাসিস। এটা বলেই সজীব দৌড় দেয় আর সাকিব বলতে থাকে, চার শালা, এখন কি হবে? আচ্ছা খাবার টেবিলে যাই। না না, সেখানে গেলে ইজ্জতের বাকিটাও খেয়ে ফেলবে ওরা। ঠিক তখনই রিমি রুমে আসে। ভাইয়া, আপনি এখনো এখানে বসে আছেন কেন? চলেন, নাস্তা খাবো, সবাই অপেক্ষা করছে। কি আর করার, যেতে তো হবেই। তা না হলে ওরা অন্য কিছুও ভাবতে পারে। নিচে গিয়ে দেখে সবাই বসে বসে কথা বলছে আর সাকিবকে যখন দেখে তখনই মুচকি মুচকি হাসছে। তারপর সবাই নাস্তা সেরে গিয়ে বসলো সোফায়। ডাইনিং টেবিলে সাকিবকে নিয়ে তারা অনেক হাসি মজা করে। সাকিব, আমরা বিয়ে করব। সজীবের মুখে এমন কথা শুনে সেখানে থাকা সবাই একটু ভাবাচাকা খেয়ে গেল। সাকিব তো আসমান থেকে পড়লো, কারণ গতকাল রাতেই বলেছে সে সাকিবকে ছাড়া বিয়ে করবে না, আর এখন নগদেই পাল্টি। তা হঠাৎ? না বন্ধু, হঠাৎ করে না, কাল রাতেই ভেবে নিয়েছি। আর একা আমি না, সাথে তুইও করবি আমার সাথে। একদিনে দুজন বিয়ে করব। কথাটা শুনে সাকিব বাকরুদ্ধ পুরো, আর বাকি সবাই তো থ হয়ে বসে আছে। সাকিব তো একেবারে কান্নারত অবস্থায়। মানে আমি বিয়ে করব মানে? মেয়েকে? আমি তো তাকে চিনিও না। আব্বে, আমি তো চিনি। আর শোন, মেয়েটার সাথে বিয়ে হলে তুই খুশিই থাকবি, কারণ সে তোকে ভালোবাসে। কিসব যাতা বলছিস? আর কার কথাই বা বলছিস? এত কিছু তোকে বলতে পারবো না, শুধু জেনে রাখ মেয়ের বাবার সাথে বিয়ে ঠিক করে এসেই তোকে জানাবো। সাকিবের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, কি আর বলবে। সজীবের কথা শুনে সাকিব জ্ঞান হারানো অবস্থা প্রায়। তখন সাকিব সজীবকে মনে মনে বলতে লাগলো, শালা কে না কে, চিনি না জানি না, আমার বিয়ে ঠিক করে ফেলছে তার সাথে। সাকিব সবার দিকে তাকাচ্ছিল, দেখলো
সবাই হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বসে আছে, আর রিহাকে দেখে মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে খুশি। কিরে সাকিব, ভার্সিটি যাবি না? কয়টা বাজে? সজীবের কথা শুনে সাকিব তাকিয়ে দেখে আর 40 মিনিট সময় আছে, তাই উঠে পড়লো। গোছগাছ করে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। দেখে রিহাও এসে দাঁড়িয়েছে সাকিবের পাশে। সাকিব একটা রিক্সা ডাক দেয়, আর সাথে সাথে রিহা গিয়ে উঠে বসে পড়ে। সাকিব তা দেখে দাঁড়িয়ে রইল। ওই দাঁড়িয়ে আছো কেন? লেট হয়ে যাবে, ওঠো। সাকিব আর কিছু না ভেবে উঠে পড়ে। তারপর গেটের কাছে নেমে ভাড়া দিয়ে ভেতরে চলে গেল। সোজা ক্লাসরুমে গিয়ে বসে পড়ে। ক্লাস দুটো করে আবার বাহিরে এসে গিয়ে বসে গাছের নিচে। ঠিক তখনই রিহা আর তার দুটো বান্ধবী আসে, আর ওরা আসতেই সাকিব দাঁড়িয়ে সেখান থেকে চলে যেতে নিল। সেই মুহূর্তেই রিহা সাকিবকে ডাক দেয়। সাকিব, কোথায় যাচ্ছ? এদিকে আসো। আপু, আমি সিগারেট আনতে যাচ্ছি। লাগবে না, এই নাও। এ বলেই রিহা সাকিবকে এক প্যাকেট রয়্যাল নেক্সট সিগারেট দেয়। সাকিব দেখে তো পুরাই অবাক, সাথে তার বান্ধবীগুলো অবাকের সেই চরমে। তখন রিহার এক বান্ধবী খুশি বলল, রিহা, তুই এই ছেলেকে সিগারেটের প্যাকেট দিচ্ছিস? মানে কিছুদিন আগেই তো তোকে থাপ্পড় মেরেছিল সিগারেটের জন্য। হ্যাঁ তাই তো, ভালো বা না মানে ভালো হয়ে গেছিস বুঝলাম, কিন্তু রিহা কাউকে সিগারেট দেবে সেটাও দু চোখে দেখতে পারে না। কিরে বোন, তোর কিছু হয়েছে? এই চুপ তোরা, আর খুশি নি, সাবধানে কথা বল। তোরে কিন্তু। তা আপনি আমাকে সিগারেট দিচ্ছেন যে? সেটা আমার ব্যাপার, তুমি নাও। সাকিব সিগারেটের প্যাকেটটা নিয়ে একটা বের করে ধরায় আর টানতে থাকে, আর ভাবতে থাকে রিহার করা কাণ্ডগুলো, রিহার এমন পরিবর্তন হয়ে যাওয়াটা। কেন উনি এমন করছেন? কারণ কি? উনি কি আমাকে... এসব ভাবছিল সাকিব, আর ঠিক তখনই কে যেন পিছন থেকে শার্টের কলার চেপে ধরে পিছনে দেখে। কলেজের বড় ভাই শিহাব। ওনার দিকে সাকিব তাকাতেই উনি বলে ওঠে, ওই সালা, তোরে না বলেছি ক্যাম্পাসে সিগারেট না খেতে, তুই আবার কোন সাহসের সিগারেট খাচ্ছিস, তাও আবার রিয়ার সামনে? ভাইয়া, আপনি যা বলবেন তাই শুনবো, তারপরও সিগারেট খেতে বারণ করিয়েন না প্লিজ। তখনই রিহার বান্ধবী খুশি বলে ওঠে, ওই শিহাব, এদিকে আয়, তুই কথা আছে। এটা বলেই তাকে একপাশে নিয়ে যায় এবং কি কথা যেন বলতে থাকে, যা শুনে শিহাব হাসতে থাকে এবং এদিকে আসে। আহ রিহা, ট্রিট কখন দিবে রে? কিসের ট্রিট? এখনো বলিও নাই, আগে হোক তারপর দিব। যদি ট্রিট না পাই তাহলে হবে আর কি। আর সাকিব, সরি ভাই। সরি কেন? ওই দিনের ঘটনার জন্য ভুলে গেছে। যাই রে আমি। এই বলে শিহাব সেখান থেকে চলে যায়, আর সাকিব তখনও সিগারেট খেতে থাকে। এই সাকিব, আসো আমার সাথে। কোথায়? তুমি আসার কথা, আসো, এত প্রশ্ন কেন করো? আচ্ছা চলেন। তারপর রিহার সাথে কলেজ থেকে বের হয়ে একটা রিকশায় উঠল সাকিব। রিকশায় ওঠার পর রিহা সাকিবের কাঁধে মাথা রেখে সাকিবের হাতটা জড়িয়ে ধরে, আর সাথে সাথে সাকিবের ভিতর এক অন্যরকম ভালো লাগা শুরু করে। ব্যস্ত নগরে যে যার কর্মতে ব্যস্ত, কোলাহলে ক্লান্ত এই শহরে তখনই দুজন মনে হয় ঘুরতেছে। রিক্সা চলছে তার নিজ গতিতে। ইলেকট্রিসিটি খুঁটিতে বসে শহরের ডাক, ইলেকট্রিসিটি খুঁটিতে বসে শহুরে কাক ডেকেই চলেছে। পরিবেশের রূপ তখন অন্যরকম হয়ে পড়েছে। সাকিব ভাবতে লাগলো, রিহা আপুর কাঁধে মাথা রেখে হাতটা জড়িয়ে ধরাটা আমার তখন খুব ভালো লাগছে, জানি না কেন। শুধু মনে হচ্ছে যেন আজীবন উনি এভাবে জড়িয়ে ধরে থাকুক। কিছুক্ষণ পর রিক্সা একটা পার্কে এসে দাঁড়ায়।
সাকিব ও রিহা নেমে ভাড়া মিটিয়ে ভেতরে যায় এবং একটা জায়গায় গিয়ে বসে। তখন রিহা বলে, আচ্ছা সাকিব, একটা কথা জিজ্ঞেস করি। আমারও একটা কথা জিজ্ঞেস করার আছে। বলো। না, আপনি আগে বলেন। তোমাকে যদি কেউ তার হৃদস্পন্দনে লুকিয়ে রাখা কিছু অনুভূতি বলে, যদি সে তোমাকে তার সবটা দিয়ে আগলে রাখতে চায় তার বুকে, যদি তোমার কাছ থেকে কিছুটা পরিমাণ ভালোবাসা চায়, তাহলে কি তাকে দিতে পারবে? রিহার এমন কথা শুনে সাকিব কি উত্তর দেবে তা বুঝতে পারছে না, তাই একটা মুচকি হাসি দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সাকিব তখন উপলব্ধি করতে পারছিল না যে হয়তো রিহাকে সাকিবের ভালো লাগতে শুরু করে, হয়তো ওনাতে সাকিব মুক্ত। কি হলো? কি ভাবছো? বলো না। আমি চাইবো সে যাতে আমাকে শুধু একটু ভালোবাসা দিয়ে তার মনের গহীনে আগলে রাখবে, আমাকে তার মধ্যে আবদ্ধ রাখবে, আমাকে একটু সঙ্গ দিবে, আমার একাকিত্ব দূর করবে, ব্যাস আর কিচ্ছু চাই না। সাকিবের প্রতি উত্তরে রিহা আর কিছু বলে না। একটু আগের মতো করে আবার সাকিবের কাঁধে মাথা রেখে হাতটা জড়িয়ে ধরে সাকিবও চুপচাপ বসে আছে। আচ্ছা, তুমি কি কিছু বোঝো না? কি বুঝবো? কিছু না। সাকিব বুঝতে পেরেছে রিহা যে একরাশ অভিমান নিয়ে কথাটা বলছে, আর সাকিব ভাবতে লাগলো, আসলে হয়তো তাকেও আমি ভালোবেসে ফেলেছি। ওনার এসব কাণ্ড, এসব পাগলামি আমাকে তার প্রতি করে ফেলেছে। চলেন ফুচকা খাবো। না, তুমি যাও, আমি খাবো না। তা কিভাবে হয়? আমি একা একা খাবো আর আপনি চেয়ে থাকবেন? পরে আমার পেট খারাপ হলে? কথাটা বলতে রিহা সাকিবের দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে, যেন এখনই কাঁচা মরিচ দিয়ে চিবিয়ে খাবে। যা, তুই গিয়ে গিল, আমি তাকাবো না সেদিকে। সাকিবের বুঝতে বাকি রইল না যে এবার প্রচন্ড ভাবে রেগে গেছে রিহা, তাই সাকিব আস্তে করে উঠে রিহার হাতটা ধরলো, আর সাথে সাথে রিহা কেমন যেন কেঁপে উঠলো। রিহা সাকিবের দিকে অবাক চোখে তাকিয়ে থাকেন। সাকিব রিহার হাত ধরে আস্তে করে টেনে তুললো এবং রিহার হাত সাকিবের হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে নিল। রিহা সাকিবের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়, আর সাকিব ওনাকে একটা আশ্বাসের দৃষ্টি দিয়ে তাকিয়ে প্রশান্তির একটা চাহনি দিল। আর সাথে সাথে মনে হলো রিহা যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়েছেন। দুজন হাঁটতে হাঁটতে ফুচকার দোকানে আসলো এবং দোকানিকে বলল 2 প্লেট ফুচকা দিতে। মামা, ঝাল বাড়ায় দিয়েন। আচ্ছা। দোকানি 2 প্লেট ফুচকা দিল। সাকিব আর রিহা নেই এবং খাওয়া শুরু করে সাকিব যেই একটা মুখে দিল, অমনি মনে হলো যেন সাকিবকে কেউ 8 থেকে 10টা কাঁচামরিচ খাওয়াই দিচ্ছে। মুখ কান দিয়ে ধোঁয়া বের হতে থাকে, চোখ দিয়ে সাকিবের পানি এসে পড়ে, আর সাথে সাথে সাকিব প্লেটটা রেখে দেয়। তা দেখে রিহা সাকিবকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? এমন করো কেন? ঝাল ঝাল। সাকিব এটা বলার সাথে সাথে রিহা ফুচকার প্লেটটা রেখে এমন একটা কাণ্ড করলো যা সাকিব কল্পনাও করতে পারেনি। রিহার সাথে সাথে সাকিবের ঠোঁটের সাথে ওনার ঠোঁট মিশিয়ে দেয়। সাকিব তো হাবলার মতো তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবী থমকে গেছে, সময় যেন উল্টো দিকে চলতে শুরু করেছে, আর সাকিব হারিয়ে যেতে শুরু করলো নিজে থেকে। কিছুক্ষণ পর রিহা তার ঠোঁট ছাড়িয়ে নিল। সাকিবের শুধু তখন বারবার রিহার ঠোঁটের ছোঁয়াটাই মনে পড়ছে, আর মনে মনে চিন্তা করছে, জানি না এ কেমন এক ঘোর লাগা অনুভূতি। আমার ঠোঁট আবার সেই উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেতে চাইছে। এই সাকিব, আরে এই। হ্যাঁ হ্যাঁ বলো। না মানে বলেন। কোথায় চলে গেলা? হ্যাঁ, এইভাবে ডাকছি, শুনতে পাওনি? না মানে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা বারবার ভাবছিলাম। কেন, আবার পেতে ইচ্ছে করছে নাকি? আবার পেলে তো অনেক ভালো হতো। কি বলছো? কই না, কিছু না। আচ্ছা, ঝাল এখন কমছে? কমছে মানে? যে মিষ্টি খাইছি তা তো ময়রার মিষ্টির চেয়েও আরো মিঠা।
বাস্তবে কিন্তু মুই ব্যাচেলর, তাই কতটা মিষ্টি জানি না। কথাটা শোনার পর রিহান একটু লজ্জা পায় এবং মুখটা ঘুরিয়ে নেয় অন্যদিকে। ঝালের জন্য সাকিব আর ফুচকা খেলো না, অথচ এদিকে রিহা গপ গপ করে একটার পর একটা খেয়ে চলেছে। ভাবতে লাগলো, ফুচকা খাওয়ার সময় রিহা আপুকে এক অপূর্ব মায়াবতী মনে হচ্ছিল, যেন এক অসম্ভব সুন্দর কোনো পরী। টক পানিগুলো ওনার ঠোঁট বেয়ে বেয়ে গড়িয়ে পড়ছিল। তখন ইচ্ছে করলো ওনার ঠোঁটে আবার মিশিয়ে দেই আমার ঠোঁট জোড়া। খাওয়া শেষে দুজন হাঁটতে লাগলো রাস্তার ফুটপাত ধরে। পরন্ত বিকেলে পরিবেশে তখন ঠান্ডা আবহাওয়া বিরাজমান। জাদু শহরে ব্যস্ত দেখছিল সাকিব আর হাঁটছিল। হঠাৎ কোনো একটা গাছের ডাল থেকে কোকিল কুহু কুহু করে ডাকছিল। তার মাঝে হুট করে রিহা সাকিবের হাত ধরে। ভিতরে এক অন্যরকম শিহরণ বয়ে যায়। কেন জানি সাকিবও ধরতে ইচ্ছা করলো শক্ত করে। তাই আর দেরি না করে সাকিবের হাত দিয়ে রিহার হাতটা মুষ্টিবদ্ধ করে নিল। দুজনের হাত ধরে আনমনে হাঁটছিল, কারো মুখে কোনো কথা নেই, হেঁটেই চলেছে। তখন রিহা বলে ওঠে, সাকিব, বলেন। কখনো ছাড়বা না তো? ছাড়ার জন্য তো ধরি নাই। রিহা আর কিছু বলল না, শুধু হাতটা খুব শক্ত করে চেপে ধরলো, যেন মনে হয় এক্ষুনি কেউ এসে সাকিবকে ওনার কাছ থেকে নিয়ে চলে যাবে বহু দূর। রিক্সা নিব, চলেন। তারপর দুজনে একটা রিক্সা নিয়ে সেটাতে উঠলো। রিহা সেই আগের মতো আবার সাকিবের কাঁধে মাথা রেখে হাতটা জড়িয়ে ধরে। এবার সাকিব ও রিহার হাতে হাত রাখলো। নিয়তি তখন কাকে কি করে তা সত্যি কেউ বলতে পারে না। কখনো ভাবতেও পারেনি সাকিব জীবনটা আবার এভাবে গুছিয়ে নিতে পারবে, কাউকে আবার এভাবে নিজের করে পাবে। রিক্সা সাকিবের ফ্ল্যাটের সামনে দাঁড়াতে দুজনে নামলো এবং ভাড়া মিটিয়ে ভেতরে যেতে লাগলো। রুমের ভিতরে এসে কলিং বেল বাজাতেই রিমি এসে দরজা খুলে দিল। সাকিবের সাথে রিহাকে দেখে কেমন যেন একটা মুচকি হাসি দিয়ে ভেতরে চলে গেল। সাকিব ব্যাপারটা ঠিক বুঝলো না। সাকিব আর রিহা ভেতরে ঢুকে সামনে তাকাতেই সাকিব অনেকটা অবাক, কারণ দেখলো সজীব দুজন বয়স্ক পুরুষ আর মহিলা নিয়ে বসে বসে কি যেন কথা বলছে। এরা তো রিমির আম্মু আব্বু না, তাহলে কারা এরা? রিহার দিকে তাকাতেই দেখলো রিহা কেমন বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। ব্যাপারটা ঠিক হজম হলো না। ওই তো আন্টি আপনার মেয়ে, আর মেয়ের সাথে জামাইও এসে গেছে। সজীবের কথা শুনে সাকিব তো আর সাকিবের জায়গায় নাই। সাকিব বুঝতে পারছে যে এরা রিহার মা বাবা। কি ব্যাপার মা, তোরা এতক্ষণ কোথায় ছিলি? আসলে আম্মু, মানে ওই একটু। আচ্ছা বস এখানে, আয়। তারপর রিহা গিয়ে রিহার আব্বু আম্মুর পাশে বসে। সাকিবের জায়গাতে দাঁড়িয়ে রইল। তা দেখে সজীব সাকিবকে বলে তার পাশে বসতে। সাকিবও গিয়ে বসলো। তা আন্টি আপনার মেয়ের সাথে জামাই কেমন লেগেছে? দেখুন আমার ভাইটা কিন্তু অনেক ভালো পোলা, আর আপনার মেয়েটাও অনেক ভালোবাসে। সজীবের মুখে এমন কথা শুনে সাকিব লজ্জায় মাথা তুলেও তাকাতে পারছিল না। কি আর বলবে সেখানে। আচ্ছা মা, তুই সাকিবকে ভালোবাসিস তো, তাই না? আব্বু। তাহলে আঙ্কেল আর দেরি কিসের, চলুন বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি, শুভ কাজে দেরি করতে নাই। সেটাও অবশ্য ঠিক। সাকিব সেখানে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তারপরেও এক কেজি সাহস বুকে তুলে বলল, আঙ্কেল, সজীব অবশ্য আপনাদের আমার সম্পর্কে সমস্ত কিছুই বলছে। জানি আপনার মেয়ে আমাকে কতটা ভালোবাসে, তারপরও বলছি আমি হয়তো ওকে আপনার বাসার মতো সব সুখ দিতে পারবো না, তবে ততটুকু দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। একটানে কথা সবগুলো বলে ফেললো সাকিব। বাবা, আমার মেয়ের সুখ যেখানে আমাদেরও সুখ সেখানে। আমরা অনেক দিন ধরেই বলছি যে সে নাকি তার মনের মতো ছেলে পেয়েছে, এটা সেটা।
বলে বলে তোমার আন্টির কান ফালা করে দিয়েছি। তাই আজকে সজীব যখন কল দিয়ে ডেকেছে তখন সব শোনার পর আমি এটাই ভালো মনে করি আর তোমাদের দুজনের সুখের চিন্তা করি সিদ্ধান্তটা নিই। তাহলে আর অসুবিধা নাই। তাহলে আঙ্কেল বিয়ের তারিখ ঠিক করে আমাদের জানিয়ে দিবেন। আচ্ছা বাবা। তারপর এমন আরো অনেক কথাবার্তা বলে সবাই আড্ডা দিতে লাগলো। তার মাঝে রিমি এসে নাস্তা পানি দিয়ে গেল। ওনাদের সাথে বিয়ের সমস্ত কথাবার্তা শেষ করতে করতে প্রায় রাত হয়ে গেল। তারপর রিহা ও রিহার মা বাবা চলে যায়। এদিকে তো সাকিবরা সবাই খুব খুশি। তার মাঝে সাকিব আরো বেশি খুশি। একদিনেই 2 বিয়ে, তার উপর সজীব তাড়াতাড়ি বউয়ের আদর পাবে তাই। তারপর সবাই খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে ঘুমাতে চলে গেল। কাল সকালে আবার বিয়ের শপিং শুরু হবে। রিহার বাবা বলে গিয়েছে বিয়ে নাকি খুব তাড়াতাড়ি দেবেন, তাই মনে হয় না কাল থেকে রেহাই পাবে সাকিব। সুতরাং এখন ভালো করে ঘুমানো দরকার সাকিবের। সকালে সজীব গিয়ে সাকিবকে ডেকে তুললো, যার কারণে সাকিবের ঘুমটা ভেঙে যায়। সাকিব উঠে ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে রেডি হয়ে খাবার টেবিলে গেল। মামা, রিহার আব্বু আগামী শুক্রবার দিন বিয়ে ঠিক করেছে। মানে আর 5 দিন বাকি আছে? এত তারা কিসের রে ভাই? ওই হারামি চুপ। আগামী শুক্রবার এই বিয়ে হবে। সজীবের কথায় সাকিব বলল, এই কুত্তার জ্বালায় আর বাঁচলাম না। এইভাবে তারা কথা বলতে লাগলো। সকাল 11টা বাজতেই রিহার কল। হ্যালো সাকিব। হ্যাঁ বলেন। সজীবদের নিয়ে এই শপিং মলে চলে আসো, আমরা ওইখানেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তারপর সাকিব, সজীব আর রিমি রেডি হয়ে রওনা দিল শপিং মলের উদ্দেশ্যে। মলে পৌঁছে সাকিবরা রিহাদের সাথে গেল ভেতরে। তারপর শুরু হলো বিয়ের কেনাকাটা। সকাল 11:30 থেকে মলে ঢুকেছিল, বিকেল 4টা বেজে মোটামুটি শেষ হলো। এটা নিচ্ছে ওটা নিচ্ছে, একে একবার ওখানে একবার। মল থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে খেয়ে নেয়। খেয়ে দিয়ে সবাই বের হলো এবং বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় এসে সাকিব রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দিল আর বলতে লাগলো, শালার মেয়েরাও পারে রে ভাই, শপিংয়ে গেলে তাদের আর হুঁশ থাকে না। এইভাবে 3 দিন কেটে গেল বিয়ের কেনাকাটা করতে করতে। এরপর একে একে সব আয়োজন শেষ হলো। আজকে সাকিব আর সজীব বিয়ের সাজে বসে আছে, কাজে এসে বিয়ে পড়াচ্ছে। তারপর 3 কবুলের মধ্যে বিয়ে শেষ। সাকিব ছাদে দাঁড়িয়ে আছে। সজীব আগেই ঢুকে গেছে বাসর ঘরে। হঠাৎ সাকিবের ঘাড়ে কি যেন হাত রাখে। সাকিব তাকাতেই দেখে কাজলের বড় ভাই মানে শিহাব। কি ব্যাপার, নতুন জামাই বউকে রুমে একা রেখে এখানে কি করো? না মানে এমনি দাঁড়াই রইছি। যাও তোমার সিনিয়র বউ তো রুমে একা বসে আছে। যাচ্ছি। আরে এখন যাও, আর শোনো গিয়ে কিন্তু রয়্যালটি ভালো করে মারো, আমি যেন সিক্রেট মামা ডাক শুনতে পাই। শিহাবের কথা শুনে সাকিব লজ্জায় পড়ে যায়। লজ্জা পড়ে পাও, এখন যাও। তারপর ছাদ থেকে নেমে নিজের রুমে সামনে গেল সাকিব। দরজা খুলে আস্তে করে ভেতরে গেল এবং দরজা লাগিয়ে খাটের পাশে গিয়ে দাঁড়ালো। রিহা নেমে এসে সাকিবকে সালাম করলো। বসো গিয়ে। তারপর রিহা বিছানায় গিয়ে বসলো। সাকিব আস্তে করে তার ঘোমটা তুললো। আমার বউটাকে তো অনেক সুন্দর লাগছে আজকে। তাই? সত্যি। আর এমনিও আমার সিনিয়র বউটা খুব সুন্দর। পাম দিবা না একদম। আরে পাম কই দিলাম, সত্যি। তা ভালোবাসবা তো নাকি কষ্ট দিবা? কষ্ট দেওয়ার কথা কখনো ভাবতে পারি পাগলি? আমাকে শুধু তোমার বুকে একটু ঠাঁই দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। সাকিব আর কিছু বলল না, রিহাকে সোজা বুকে টেনে নিয়ে আসলো আর কপালে একটা চুমু এঁকে দিল। তারপর তাকে বুকে নিয়ে বিছানায় শুয়ে পড়লো। এই পাগল, লাইট জ্বালিয়ে সব করবা নাকি? পাঠকরা দেখে ফেলবে তো। ও হ্যাঁ, তাই তো।
তারপর উঠে লাইট নিভিয়ে দিল সাকিব, যাতে আপনারা কেউ না দেখতে পান।